আমরা জানি পাবলিক প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টের রেশিও ইজ ভেরি লো অলসো। গতকালকে যে ফিগার দেখলাম অলমোস্ট 5 থেকে 4 পয়েন্ট সামথিংয়ে নেমে আসছে, 6 থেকে সরি। ইফ দিস ইজ দ্য কেস, বিগ এমপ্লয়মেন্ট কিন্তু আসে প্রাইভেট সেক্টর থেকে। পাবলিক সেক্টর একটু ভাব দেখায় যে অনেক সময় এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, কিন্তু পাবলিক সেক্টরের এমপ্লয়মেন্ট ইজ ভেরি লিমিটেড। প্রাইভেট সেক্টরে আসলে এমপ্লয়মেন্টের গ্রোথটা করে। তো প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যদি আমার এখন লেস দেন 6%, দ্যাট ইজ 4%-এ নেমে আসে, তাহলে বোঝাই যাচ্ছে যে প্রাইভেট সেক্টরে থ্রাস্টটা না দিলে এমপ্লয়মেন্ট হবে না। তাহলে সরকার যদি এখন বড় করে যদি বিগ সাইজের বাজেট ইমপ্লিমেন্ট করতে চায়, আমি আগেই বলেছি বিগ সাইজের বাজেট দরকার আছে, কিন্তু ফিগারগুলো ম্যাচ করা নিয়ে বড় ইস্যু। তো ডোমেস্টিক বরোয়িং যদি অ্যাক্সেস করে সরকার এক্সিস্টিং মানি থেকে, তাহলে ডেফিনেটলি প্রাইভেট সেক্টরের কস্ট অফ বরোয়িং বেড়ে যাবে এবং অ্যাক্সেস টু ফাইন্যান্স কমে যাবে। তো এটার কনসিকুয়েন্স যেটা হবে, এটা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কিন্তু যে সিগনিফিক্যান্ট যেটা ইনক্রিজ করা দরকার, এটা করা খুব কঠিন হবে। আর না যদি সরকার বাজেট যদি বরোয়িং যদি কিছুটা প্রাইভেট সেক্টরের জন্য যদি মানি অ্যাভেলেবেল রাখতে চায়, সরকারকে হাই পাওয়ার্ড মানি, দ্যাট ইজ প্রিন্টিং মানি প্রিন্ট করে বড় করতে হবে। লো ইনফ্লেশনারি সিচুয়েশনে এটা একটা অপশন হইতে পারত, কিন্তু অনেক দিন ধরে আমাদের ইনফ্লেশনারি সিচুয়েশনটা কিন্তু ভেরি হাই লেভেলে আছে। তো হাই লেভেল ইনফ্লেশনারি লেভেলে হাই পাওয়ার্ড বরোয়িং উইল বি সুইসাইডাল এবং ইট উইল ক্রিয়েট মোর chaos ইন দি ইকোনমি। সো ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি ইজ দ্য ভেরি বিগ ইস্যু। তো আমি যেহেতু বলা হয়েছে সংস্কারমুখী কথা বলতে, তাহলে আমি ফিগারে না গিয়ে বাজেটের সাইজে না গিয়ে কিছু বিষয় আমি একটু ফ্ল্যাগ করতে চাই, যেটা আপনারা আমাদের মনে হয় এটা একটা ইস্যু হতে পারে। কনস্টিটিউশনালি স্পিকিং, if you go to the Article 89, অনুচ্ছেদ 89-তে লেখা আছে যে পার্লামেন্টের ডিমান্ড ফর গ্রান্ট ফর এ পারপাস প্লেস করতে হবে। ডিমান্ড ফর গ্র্যান্ট মানি টার্মটা হলো গিয়ে, যদিও আর্কেইক টার্ম কনস্টিটিউশন আছে, ডিমান্ড মিনস ডিমান্ডিং ফ্রম দি ওনার বাই দি স্টেট। টার্মটা দেখবেন ডিমান্ড ফর গ্রান্ট লেখা আছে। ডিমান্ডিং ফ্রম বাই দি স্টেট, দ্যাট ইজ স্টেট মেশিনারি, ফ্রম দি ওনার through their representative in the parliament. আপনি চাচ্ছেন স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য, সোশ্যাল ট্রান্সফারের জন্য ডিমান্ড করছেন, এই ডিমান্ডটা পিপলের কাছ থেকে স্টেট নেওয়া থ্রু দেয়ার রিপ্রেজেন্টেটিভ, দ্যাট ইজ কল্ড ডিমান্ড ফর গ্রান্ট। দ্যাট ইজ বাজেটটা পার্লামেন্টে হা জয়যুক্ত 3বার করে প্রতিটা পারপাসের, স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য, এইভাবে 3বার করে 3 কবুলের মাধ্যমে ডিমান্ড ফর গ্রান্টে অ্যাপ্রুভ হয়, পারপাসে অ্যাপ্রুভ হয়। আবার আর্টিকেল 90-তে গিয়ে বলছে এই অ্যাপ্রুভ করলে হবে না, এই অ্যাপ্রুভালের টাকাও আবার জনগণের একটা ফান্ড আছে, কনসলিডেটেড ফান্ড, সংযুক্ত তহবিল, ওই তহবিল থেকে উইথড্র করার জন্য একটা আইন পাস করতে হবে। এটার নাম অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট। এটা একটু উপক্রমিকা দেওয়ার প্রয়োজন আছে বলেই আমি দিচ্ছি, যেটা আপনাদের হয়তো এটা ইম্পর্টেন্ট একটা হবে, স্পেশালি আমাদের মেম্বার অফ পার্লামেন্ট মহোদয়দের জন্য। 89-এ ভোট হবে, 90-তে গিয়ে আইন পাস করবে টাকাটা খরচ করার জনগণের তহবিল থেকে। ওই 90-তে বলা হচ্ছে 89-তে যেটা পাস করেছেন যে পারপাসে, 90-তে আইন পাস করার সময় পারপাস চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ একবার ভোট হয়ে গেছে, অর্থাৎ জনগণের টাকা যে পারপাসে, ওই পারপাসে সেট হয়ে গেছে ভোট, একবার শুধু ফান্ড উইথড্র করার জন্য একটা আইন পাস হবে, যেটা উপযোজন আইন বা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট। এই কথা বলার উদ্দেশ্য হলো গিয়ে, বাজেট তৈরি করার সময় আনঅ্যাসাইন মানি বাজেটে রাখা কনস্টিটিউশনালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট দিয়ে সারলাম। আনঅ্যাসাইন্ড 89 আর 90 যদি আপনি দুইটা মিলায় দেখেন, আনঅ্যাসাইন্ড রাখা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। কারণ আনঅ্যাসাইন্ড রাখা মানে আপনি ভোট নিলেন না জনগণের রিপ্রেজেন্টেটিভ থেকে, পরবর্তী পর্যায়ে আপনি আবার অ্যাসাইন করলেন, এটা
ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তো কাজে এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট ইস্যু। 2 নম্বর ইস্যু যেটা সংস্কার কনটেক্সটে, যেহেতু আর্টিকেল 59 and 60-তে স্থানীয় সরকার প্রশাসনিক প্রতিটা একাংশ না, এটা এককাংশ, এটা অনেকে একাংশ পড়ে, ইভেন কনস্টিটিউশনে মনে বাংলায় একটু সমস্যা আছে মনে হয়, এটা এককাংশ, এভরি ইউনিট ইজ এ সেলফ গভর্নমেন্ট। ওই গভর্নমেন্টের উপজেলা পরিষদ, জেলা পরিষদের আইন আছে, আইন অনুযায়ী তাদের তহবিল আছে, এটা জনগণের বড় তহবিলের অধীনে না, এটা আলাদা তহবিল। প্রত্যেক পরিষদের আছে, উপজেলা পরিষদ, জেলা পরিষদ প্রত্যেকেরই তহবিল আছে, ইভেন পৌর কর্পোরেশনেরও আছে, পৌরসভারও আছে। এই তহবিলের টাকা খরচ হবে স্বাস্থ্য, শিক্ষা, এরকম 17টা সাবজেক্ট আছে যেগুলা ডিসেন্ট্রালাইজ ডিভলভ ওয়েতে খরচ হবে। কাজেই কনস্টিটিউশনালি স্পিকিং সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেটে থাকবে থিনার, অনলি ডিফেন্স, তারপরে ইন্টারনাল সিকিউরিটি, সাব রেজিস্টার, ল অ্যান্ড অল দিস। আর বাকিগুলো কিন্তু এই বাজেটের মাধ্যমে ডাইরেক্ট খরচ একটি গ্রাসরুট লেভেল, এটাও কনস্টিটিউশনালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তবে এই কথা বললে এই বছর যেহেতু আমাদের লোকাল গভর্নমেন্টগুলো সেট আপ হয়নি, টেম্পোরারিলি একটা ট্রানজিশনে আছে, এই বছর আমার মনে হয় এটাতে ইফেক্টিভ করা যায় না, কিন্তু এই বিষয়টা আমাদের মনে হয় ফ্ল্যাগ করা উচিত। যখন লোকাল গভর্নমেন্ট সেট আপ হয়ে যাবে তখন সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট হবে থিনার, বিগার বাজেট চলে যাবে লোকাল গভর্নমেন্টের ফান্ডে, এবং দ্যাট ফান্ডে যাওয়ার পরে ওই মানি স্পেন্ড হবে লোকাল প্ল্যানিং অ্যান্ড লোকাল বাজেটিং অ্যান্ড লোকাল এক্সপেন্ডিংয়ের মাধ্যমে, নট ফ্রম দি সেন্ট্রাল গভর্নমেন্ট এজি অফিস। এই বিষয়টা বড় সংস্কার, এবং এইটা হলে ওই যে আমরা পিপল ওরিয়েন্টেড বাজেট বলছি, লোকাল প্ল্যানিংয়ের সাথে লোকাল এক্সপেন্ডিচার লিঙ্ক করা, লোকাল এম্পাওয়ারমেন্ট, যত রকমের টার্ম আমরা ইউজ করি, লোকাল মনিটরিং, এই জায়গায় শিক্ষা, স্বাস্থ্য, মেজর এক্সপেন্ডিচারগুলো লোকাল গভর্নমেন্টের মধ্যে যদি চ্যানেলাইজ হয় ওই ফান্ডের মাধ্যমে, এবং ওইটার সেন্ট্রাল গভর্নমেন্ট বাজেটই হবে না, এটা হবে প্রত্যেকটা লোকাল গভর্নমেন্ট বাজেট। এবং এটার জন্য একটা লোকাল গভর্নমেন্ট কমিশন টাইপ একটা কর্পোরেট বডিও হতে পারে, এটা এক রকমের রিকমেন্ডেশনও আগেও ছিল, একবার করাও হয়েছিল। এই জায়গাটা একটা সংস্কার হিসেবে আমি ফ্ল্যাগ করলাম, 2টা বিষয় এখন ফ্ল্যাগ করলাম। থার্ড ওয়ান, সংস্কার কনটেক্সটে আমি আগেই বলেছি, আপনাদের ফিগারে যাচ্ছি না আমি, মানে মেজর রিফর্ম, ইফেক্টিভ এক্সপেন্ডিচার প্ল্যানিংয়ের জন্য অ্যান্ড স্পেন্ডিংয়ের জন্য, ওয়েলফেয়ারের জন্য আমার মনে হয় এটা একটা বড় ইস্যু। 3 নম্বর বিষয়টা হলে গিয়ে আমাদের কিছু সোশ্যাল, আমাদের বর্তমান গভর্নমেন্টের কমিটমেন্ট অনুযায়ী আমাদের কিছু আমাদের সোশ্যাল ট্রান্সফারে সেফটি নেটের কিছু প্রোগ্রাম, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেকগুলো হচ্ছে, ইজ গুড, এবং মানি ইজ সিগনিফিকেন্টলি হাই, 2,500 টাকা ইজ এ সিগনিফিকেন্ট মানি। আমার মনে হয় এটাতে ইকোনমিতে একটা ক্রস সার্কুলেশন হবে, এবং এতে একটা ইকোনমিতে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। কিন্তু যেটা হলো, আমার মনে হয় কিন্তু একটা রিভিজিট করা উচিত, অলরেডি প্রায় 100-র উপরে এরকম প্রোগ্রাম আছে, এবং 20টারও বেশি মিনিস্ট্রি এর মধ্যে ইনভলভ আছে। এদের ওভারহেড কস্ট যা, একটা স্টাডিতে মনে হয় দেখা গেছিল, ওভারহেড কস্ট অফ দিস 25 মিনিস্ট্রি টু রান দিস প্রোগ্রামস যদি সেভ করা যায়, ওই সেভিংস দিয়ে বেনিফিশিয়ারি 30% থেকে 40% বেনিফিশিয়ারি কাভারেজ বাড়ানো যায়, ফিজিক্যাল স্পেস অটোমেটিক তৈরি হয়। হচ্ছে না কেন? আপনারা জানবেন একটা সোশ্যাল সেফটি নেটের একটা স্ট্র্যাটেজি আছে, SSNP, NSSP, ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর সোশ্যাল প্রোটেকশন। এটা মনে হয় স্ট্র্যাটেজি, এটা আমার মনে হয় গত বছর মনে হয় শেষ হয়েছে, এখন আবার নতুন করে করা দরকার আছে। ওই আগেরটা তো আছে, এগুলো সব এক জায়গায় আছে অ্যাডমিনিস্ট্রেশন, কারণ সবগুলা ফান্ড আজকাল ডিজিটালাইজড AI ইন্টারভেনশনে এখন কিন্তু
একটা ইন্টারেক্টিভ ডাটাবেস করা যায় এবং ফান্ডগুলো অ্যাডমিনিস্টার করা যায় এক জায়গায় করলে overhead expenditure will be drastically reduced এবং that money savings can be used for extending the program to further beneficiaries. এবং সাথে সাথে আরেকটা বিষয় যে আমাদের প্রোগ্রামগুলো স্পোরেডিক, মানে লাইফ সাইকেল জীবনচক্রের সাথে লিঙ্ক করে চাইল্ডের জন্য, ইয়াংদের জন্য, ইয়ারদের জন্য, ওল্ড এজের জন্য এটা লিঙ্ক করে এটা করা, সিনক্রোনাইজ করা লাইফ সাইকেল বেসিসে এইটাও আমাদের করা হয়নি, যেটাও আমাদের ওই স্ট্র্যাটেজিতে ছিল। তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা এক জায়গায় আনা এবং ডিজিটালাইজড এনভায়রনমেন্টে এটা ম্যানেজ করা যাতে ডাবল ডিপিং, এক্সক্লুশন এরর, ইনক্লুশন এরর, টার্গেটিংগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়, যার যা পাওয়া, যে বেনিফিশিয়ারি পাওয়া দরকার সে পায়, এটা করা উচিত। এইটা একটা বড় সংস্কার, সাথে বাজেটের সাথেও এটা লিঙ্ক আছে এবং এই প্রোগ্রামিংটা করা উচিত। 3 নম্বর। 4 নম্বর হলো গিয়ে আমাদের ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরকে রিক্যাপিটালাইজ করা, এই অপশনটা আমার মনে হয় সুদূর পরাহত। এই রিক্যাপিটালাইজ করার মধ্যে সরকারের রিক্যাপিটালাইজ করতে গেলে মানি আসতে হবে হাই পাওয়ার মানি থেকে, ঘুরি ফিরে আলটিমেটলি এটা সম্ভব না। কাজেই যত কথাই বলি না কেন, এই মার্জার করি আর এই করি, আলটিমেটলি ব্যাংকিং সেক্টরে এত 60+ ব্যাংক, এনবিএফআই 50+ এনবিএফআই, না রেগুলার প্রফেশনাল লোকজন আছে এত অ্যাভেলেবেল এগুলো চালানোর জন্য, তার উপরে আছে এগুলা বিভিন্ন রকমের কোটারি ইন্টারেস্ট গ্রুপের সাথে হাতে আছে। এগুলোকে ড্রাস্টিক্যালি একটা রিভিজিট করে এটাকে অনেক কমিয়ে ফেলতে হবে। আমার হিসাবে 50% এমনি আউট হয়ে যাবে। ব্যাংকের মধ্যে 20টা থেকে 24টা ব্যাংক অলরেডি দেউলিয়া। কাজেই আমাদের ইনসলভেন্সি অ্যাক্টটাকে, লিকুইডেশন অ্যাক্টটাকে আরও শার্পেন করে, আরও ক্লিয়ার করে এগুলোকে আমার মনে হয় ড্রাস্টিক্যালি এটাকে রিডিউস করতে হবে ব্যাংকিং সেক্টর। 4 নম্বর এটা। তো আর ট্যাক্সের ক্ষেত্রে যেটা, এটা সবাই জানি আমরা, ডিজিটালাইজেশন, ফেসলেস করার অপশন, ফেসলেস করা ছাড়া আর কোনো অপশন নেই। আমাদের ট্যাক্স কালেকশন সিস্টেমে টোটালি ফেসলেস করে ফেলতে হবে। আর ইন্টারঅপারেবিলিটি বাড়াতে হবে। বিভিন্ন রকমের আজকাল সিবিএস আছে, ন্যাশনাল সেভিংসের ডাটাবেস আছে, ব্যাঙ্কগুলো সিবিএস আছে, ইভেন এক্সপেন্ডিচার রিলেটেড বিভিন্ন এই বিল পেমেন্টসের ইয়েগুলো, ইনফরমেশনগুলো ডিজিটাল আছে। এগুলো সবগুলোকে একটা ইন্টারঅপারেবল ডাটাবেস এনে টোটাল আমাদের ট্যাক্স সিস্টেমটাকে ডিজিটালাইজ করে ফেসলেস করে ফেলতে পারলে তারপর আমাদের মনে হয় ট্যাক্স জিডিপি রেশিও বাড়বে। আর আরেকটা বিষয় হলো গিয়ে ট্যাক্সের মধ্যে 2/3 হলো গিয়ে ইনডিরেক্ট, যেটা রিগ্রেসিভ। এই ইনডিরেক্ট ট্যাক্সের কারণে কিন্তু আমাদের পভার্টি কিন্তু বাড়াচ্ছে, রিচ হচ্ছে। এটা কিন্তু একটা ট্যাক্স একটা টুল ফর ক্রিয়েটিং ইকুইটি, কিন্তু নোয়িং ফুললি ওয়েল যে এইটা রিগ্রেসিভ করছি, আমরা এটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। 2/3 মানে 100 টাকার মধ্যে 77 টাকা গরিবি হটাওয়ার জায়গায় গরিবি ক্রিয়েট করার ব্যবস্থা করছে। এই জন্য প্রোগ্রেসিভ ট্যাক্স, ইনকাম ট্যাক্স ডাইরেক্ট, এইটা কিন্তু ড্রাস্টিক্যালি একটা, এটার জন্য 5 বছর অপেক্ষা করা না, ড্রাস্টিক্যালি আমার মনে হয় 1 বা 2 বছরের মধ্যে এটা শুরু করা উচিত। তো এই বছর বাজেট যত কথাই বলি না কেন, বাজেট অলরেডি ফার্ম আপ হয়েছে, বাজেট ফিগারও ফার্ম আপ হয়ে গেছে, এখন হয়তো আমরা ওয়েটিং ফর দি প্রিন্টিং। কিন্তু তারপরেও এই সমস্ত ডিসকাশনের কিন্তু ইম্পর্টেন্স আছে বলে আমি মনে করি। এই সমস্ত ডিসকাশন ভেরি গুড সাইন যে আগে 1টা বা 2টা প্ল্যাটফর্মে এগুলো ডিসকাস হতো। গতকাল পর্যন্ত আমি এই পর্যন্ত 3টা প্ল্যাটফর্মে দেখলাম এইটা ডিসকাস হচ্ছে। কাজে অনেকে একটু ফ্রাস্ট্রেশন দেখাচ্ছে, আরে ভাই বাজেট তো হয়ে গেছে, এগুলো ডিসকাস করে লাভ কি? অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবার না হোক, সামনের বার হবে। কাজেই এই ডিসকাশন আমাদের মনে হয় চালু রাখতে হবে এবং আমি রিকোয়েস্ট করব ডিসকাশনটা শুধু ফিগার নিয়ে না, ওই ফিগার কোথায় যাচ্ছে, কে ব্যবহার করছে। লাস্ট কথা বলবো, 3টা জিনিসকে সামনে রেখে এই ডিসকাশন হতে হবে। 3টা এফ, ফাইন্যান্স, ফাংশন অ্যান্ড ফাংশনারি। যদি ফাইন্যান্স করে যে ফাংশনারি আর ফাইন্যান্স একজনের হাতে, ফাংশনারি আরেকজনের হাতে, ফাংশন আরেকজনের হাতে, ইটস এ কেওস। কাজে এই 3টাকে এক জায়গায় আনতে হবে। উপজেলা পরিষদের ফাইন্যান্সও থাকতে হবে,
উপজেলা পরিষদে ফাংশনারিরাও উপজেলা পরিষদে থাকতে হবে, নট সেন্ট্রাল গভর্নমেন্টের ফাংশনারি। ফাংশনটাও উপজেলার থাকতে হবে, নট সেন্ট্রাল গভর্নমেন্টের ফাংশন। তাইলে এটা অ্যাকাউন্টেবল একটা ফ্রেমওয়ার্ক উইদিন দি উপজেলা পরিষদ, জেলা পরিষদ করা যাবে। আমি আশা করি যে এই সমস্ত বিষয়ে আমরা আরও থট প্রসেসটা প্রভোগ করার মতো ডিসকাশন জারি রাখবো, এবং টেকনিক্যাল ইভেন লিগ্যাল কনোটেশনসগুলো, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক যেমন বললাম, ওই যে ডিমান্ড ফর গ্রান্ট অ্যান্ড অল দিস, এগুলো নিয়েও ডিসকাশন করা দরকার। স্পেশালি আমাদের এমপি মহোদয় স্পেশালি বেশি দরকার, আমি এমপি মহোদয়ের বেশি নজরে নিব। এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমি অনেক সময় নিয়ে নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দি ফ্লোর। প্রথমে দেওয়ায় আমি একটু নার্ভাস ছিলাম, কী দিয়ে শুরু করব। আমার মনে হয় খারাপ শুরু করিনি। থ্যাংক ইউ ভেরি মাচ।